দর্শক, স্বাগত জানাচ্ছি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়াবহ সেটি কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু তার থেকেও একটি মর্মান্তিক বিষয় আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে যাচ্ছি। প্রথম আলোর একটি রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে, দীর্ঘ 10 থেকে 12 দিন যাবৎ কারাগারে যে সকল কয়েদি রয়েছে তাদের সঙ্গে কিন্তু আত্মীয় স্বজনের কোনো রকম যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। দর্শক, এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এত এত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে, এই শিক্ষার্থীর বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু কলেজের শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এরা কিন্তু কখনো স্বপ্নেও জেলখানার কথা চিন্তা করেনি, কখনো কিন্তু চিন্তা করেনি এই 15-20 জন কয়েদির সাথে একসাথে থাকতে হবে। তারা কিন্তু সেখানে থাকছে। আমরা যেমনটি জানি, কারাগারে যখন কাউকে রাখা হয় ইলিশ ফাঁড়ি করে কিন্তু তাদেরকে সেখানে শুতে দেয়া হয়। এই যে কারাগারে এত শিক্ষার্থী জেলে আবদ্ধ রয়েছে, তারা কি পরিমাণ মানসিক যন্ত্রণায় রয়েছে সেটি কিন্তু আমরা সকলে উপলব্ধি করতে পারছি। দর্শক, এমত অবস্থায় কিছু শিক্ষার্থীর বাবা মা এক ঝলক কিংবা এক পলক তার সন্তানকে দেখার উদ্দেশ্যে এই বৃষ্টিকে উপেক্ষা করে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে, যখন সর্বত্র ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে কিংবা পুলিশ আন্দোলনকারীদের মধ্যে দুপক্ষের সংঘর্ষ চলছে, এই মুহূর্তে রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের বাবা মা কারাগারে ছুটে গিয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষ যেমনটি বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না আসা পর্যন্ত কারোর সঙ্গে দেখা করতে দেয়া হবে না। শিক্ষার্থীদের যে মানসিক যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে কিছুটা নিরসন করার জন্য হলেও বাবা মা কিন্তু একটিবার তাদের সন্তানের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। একটি দেশের প্রশাসন, সরকার কতটুকু নির্দয় নির্মম হলে এমন সিদ্ধান্ত নিতে পারে? কতটা অসহায় অবস্থায় তারা কিন্তু জীবনযাপন করছে। দর্শক, শিক্ষার্থী ছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা কিন্তু কারাগারে রয়েছে। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। কারো হয়তো বা বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, কারো সন্তান বিরল কোনো রোগে আক্রান্ত হয়েছে, তারা কিন্তু সেই যোগাযোগটা করতে পারছে না। পরিবারের কি অবস্থায় আছে সেটি কিন্তু জানতে পারছে না। অনেকের পরিবারে অনেক সমস্যাই হতে পারে, সেই খবরগুলো কিন্তু তারা জানতে পারছে না। এই ধরনের মানসিক যন্ত্রণা দেওয়ার কোনো অধিকার কিন্তু সরকার কিংবা প্রশাসনের নেই। দর্শক, আমরা যদি প্রথম আলোর রিপোর্টটি একটু পড়ে দেখবার চেষ্টা করি। আজ সকাল 10:30টার দিকে কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে দেখা যায় বৃষ্টির মধ্যে কেউ ছাতা নিয়ে, কেউ বা ভিজে ভিজে দাঁড়িয়ে আছেন ফটকের সামনে। অনেকে ফটকে দায়িত্বে থাকা কারারক্ষীদের কাছে বন্দী স্বজনদের সঙ্গে দেখা করার বিষয়ে জানতে চাচ্ছিলেন। তাদের সবাইকে বলা হচ্ছিল দেখা করার সুযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দেখা করতে না পেরে অনেকেই কারাবন্দী স্বজনদের জন্য কাপড়, ঔষধ কিংবা টাকা দিচ্ছিলেন। কারারক্ষীদের সেগুলো রসিদ কেটে রেখে দিতে দেখা যায়। বন্দীদের সঙ্গে দেখা করতে না পারায় স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে। কেউ কেউ ক্ষোভ জানিয়ে বলছিলেন, অন্যায়ভাবে তাদের পরিবারের সদস্যদের ধরে আনা হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এখন দেখাও করতে দিচ্ছে না, কথাও বলতে দেওয়া হচ্ছে না। সাক্ষাৎ বন্ধের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারারক্ষী প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে 20 জুলাই থেকে কারাবন্দীদের সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া বন্ধ রয়েছে। কবে থেকে দেখা করা যাবে তা তারা জানে না। এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, চলমান সহিংস পরিস্থিতির কারণে 10 থেকে 12 দিন ধরে কারাবন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ পাওয়া পর আবার বন্দীরা তাদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। স্বামী মোহাম্মদ দেলোয়ারের সঙ্গে দেখা করতে আজ কারাগারে গিয়েছিলেন মনোয়ারা বেগম। জানালেন তাদের বাসা ডেমরার সারুলিয়া এলাকায়। সেখানে স্বামীর মুদিপণ্যের দোকান। 24 জুলাই রাতে বাসা থেকে স্বামীকে ধরে আনা হয়। পরদিন যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকায় ভাঙচুরের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনোয়ারা বেগম বলেন, ওইগুলো কবে হইছে না হইছে আমরা কইতেই পারি না,
এগুলো ঠিক না, মানুষের হয়রানি, বহুত হয়রানি হইতাছে, হুদাহুদি নির্দোষ মানুষটারে ধইরা নিয়ে আইছে। ছেলেকে গ্রেফতার, কারাগারে পাঠানো এবং কারাগারে দেখা করতে না দেওয়ায় ক্ষোভ জানালেন ভাসানটেক থানা আওয়ামী মোটর চালক লীগের সহসভাপতি পরিচয় দেওয়া জলিল মৃধাও। ছেলেকে নির্দোষ দাবি করে দলীয় পরিচয় দেওয়ার পরও মামলা ও কারাবাস থেকে ছেলেকে রক্ষা করতে না পেরেই এ ক্ষোভ বলে জানান তিনি। তার ছেলে জহিরুল ইসলামকে 21 জুলাই দিবাগত রাত 2টার দিকে বাসা থেকে আটক করে পুলিশ। জলিল মৃধার ভাষ্য, জিগাইলাম কি মামলা দিছেন, কয় ভাঙচুর মামলা। আদালতে গিয়ে উকিলের মাধ্যমে কাগজপত্র তুললাম, দেহি মিরপুরের মেট্রো রেলের ভাঙচুর মামলা দিয়ে দিছে। কোনো কথাই শুনলো না। ওসিরে ফোন দিলাম, কোনো কথাই শুনলো না। বলে ভাই কিছু করার নাই, হাই লেভেলের নির্দেশ, তাই বলে আমার নিষ্পাপ ছেলেকে ধইরা নিয়ে যাইবেন। কারাগারের সামনে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে কথা হয় অন্তত 22 জন কারাবন্দী স্বজনের সঙ্গে। দর্শক, একটি মা কারাগারে এসেছিলেন, তার ছেলেকে কেন ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন মূলত তাদের বাসায় বেশ কিছু শিক্ষার্থী মেসে ভাড়া নিয়ে থাকতেন। মূলত তাদের বিষয়ে খোঁজ খবর নিতেই কিন্তু পুলিশ তার ওই দিন রাতে তাদের বাসায় যায়। মূলত নিজের বাসার 3 তলায় তারা থাকতেন এবং 6 তলায় কিছু শিক্ষার্থী থাকলে তাদের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ যখন 6 তলায় যেতে চায় তখন ওই বাড়ির যে বাড়িওয়ালা ছিলেন তিনি কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত থাকার কারণে তিনি পুলিশের সাথে যেতে না পারায় তার ছেলেকে মূলত পুলিশের সাথে 6 তলায় পাঠায়। ব্যাপারে আমিনা খাতুন বলেন, 21 জুলাই রাত 9টার দিকে তাদের বাসায় হঠাৎ পুলিশ সদস্যরা যান। নিজের 6 তলা বাসার 3য় তলায় থাকেন তারা, অন্য তলায় ভাড়াটেরা থাকেন। সেদিন তার স্বামীকে নিয়ে পুলিশ সদস্যরা 6 তলায় যান। সেখানে কয়েকজন চাকুরিজীবী ও শিক্ষার্থী ভাড়া থাকেন। স্বামী ক্যান্সারের রোগী হওয়ায় সাকিবকেও পুলিশের সঙ্গে উপরে পাঠানো হয়েছিল। মূলত সাকিবকে গ্রেপ্তার করা হয়, সাকিব হচ্ছে তাদের সন্তান। পুলিশ সদস্যরা 6 তলায় থাকা শিক্ষার্থীদের আটক করে থানায় নেওয়ার সময় সাকিবকেও নিয়ে যান। জানান বাড়ির মালিক হিসেবে স্বাক্ষর করতে হবে তাকে, কিন্তু সেদিন রাত 12টা পেরিয়ে গেলেও বাসায় ফেরেননি সাকিব। পরে রাতেই থানায় যান মা আমিনা, তখন পুলিশ সদস্যরা ধমক দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেন। পরের দিন সকাল হতেই সাকিবের খেলার বিভিন্ন সনদ ও অন্যান্য কাগজপত্র নিয়ে ছেলেকে ছাড়িয়ে আনতে থানায় গিয়েছিলেন তিনি, কিন্তু পুলিশ সাকিবকে ছাড়েনি। কেন আটক রেখেছে সেটাও বলেনি। আদালতে হাজিরের পর আমিনা জানতে পারেন বিস্ফোরক আইনে ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সন্তানের মুক্তির জন্য আকুতি জানিয়ে আমিনা খাতুন বলেন, আমার ছেলে কোনো অন্যায় করেনি, যদি অন্যায় করত তার শাস্তি হতো, কিছু মনে করতাম না, কিন্তু এখন যা হচ্ছে সেটা শুধুই হয়রানি। আমিনা খাতুনের দাবি, ছেলে সাকিব রাগবি খেলোয়াড়, এখন রাগবি কোচিং করান, পাশাপাশি বাংলাদেশ রাগবি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি গত জুলাইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরে ভর্তি হন। দর্শক, এই সমস্যার সমাধান আসবে, কেননা রাত যত গভীর হয় প্রভাত কিন্তু ততই তাড়াতাড়ি হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।